হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে বারাণসী নিয়ে। বারাণসীর যে গ্লিমসটা বেরিয়েছে বা যে ট্রেলারটা বেরিয়েছে, 3 মিনিটের ঊর্ধ্বে একটা ট্রেলার, সেটার কি ওয়ার্ল্ড, কি বৃত্তান্ত, কি হয়েছে, সেটা একটা ব্রেকডাউন করার চেষ্টা করব বাংলায়। এবং আমি আমার মতন করে চেষ্টা করব, দেখে দেখে চেষ্টা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আই হোপ এটা একটা এক্সাইটিং কিছু দেখিয়েছে। আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে ব্যাপারটা। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে এই পুরো বিষয়টা দেখে। এবং এটা তারা এআই দিয়ে বানায়নি, এটা তারা ভিএফএক্সের ওপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে বানিয়েছে। তো বুঝতেই পারছো যে একটা ভিএফএক্স দিয়ে এইটা যদি এখনকার ফুটেজ হয়, তাহলে কি হবে যখন মানে পুরো সিনেমাটা আর কি বেরোবে। তো যাই হোক, আমরা শুরু করে ফেলি অলরেডি। প্রথমেই হচ্ছে একদম আমরা দেখতে পাবো বারাণসীর ঘাট, ঠিক আছে। আর যদি খুব ভালো করে লক্ষ্য করি, তো প্রথমে তো একদম ঘাটের একটা মানে গঙ্গা স্রোত শোনা যাচ্ছে খুব ভালো করে যদি লক্ষ্য করি। এবং তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে হচ্ছে ঘন্টা, ঠিক আছে। শিবের পুজো হচ্ছে, সেই ঘন্টা, বারাণসীর একটা ঘন্টা শোনা যাচ্ছে, ঠিক আছে। কোথাও গিয়ে আমি এটা দেখতে পাচ্ছি অন্তত। আচ্ছা, তারপরে কিন্তু আমরা একদম ওপর থেকে বারাণসীর ঘাটটাকে দেখতে পাই, ঠিক আছে। পুরো বারাণসীকে দেখতে পাই আর কি। এবং তারপরে কিন্তু টাইমলাইন দিয়ে দেওয়া হয়। টাইমলাইন দিয়ে দেওয়া হয় যে বারাণসী 512 সিই, এটা সম্ভবত 2025 সালকেই ডিকোড করছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আমরা এক ঋষি মুনিকে যজ্ঞ করতে দেখতে পাই। এবার এইটা সম্ভবত এটার ডিকোড করছে যে যখন যখন পৃথিবীতে বিপদ ঘনিয়ে এসছে, তখন কেউ না কেউ তো সেই ভগবানের আরাধ্যতা করেছে। তো এইটাই কিন্তু সেই ডিকোডটা, যে কোনো ঋষিমুনি বসে হয়তো সেই যজ্ঞটা করছেন, আহুতি দিচ্ছেন এবং তিনি ভগবানকে ডাকছেন যে বাঁচাও এসে, পৃথিবীর অবস্থা খুবই খারাপ। এবার পৃথিবীর অবস্থা কিভাবে খারাপ সেটাই কিন্তু দেখানো হচ্ছে। এবং এখান থেকে অগ্নিকুণ্ডের একটা জায়গা কিন্তু ওপরে উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে। এবার কিন্তু তার 2 বছর বাদে দেখাচ্ছে এই যে 2027 সিই অ্যাস্ট্রোটয়েড সম্ভাব ভি, সেখানে কিন্তু একটা এরকম গোলা কিন্তু এসে আগ্নেয়পিণ্ড, সেটা কিন্তু পৃথিবীতে পড়ছে, দেখো ভালো করে দেখো। এবং এটা পড়ছে যখন, তখন সেটা আন্টার্কটিকায় পড়ছে এবং আন্টার্কটিকায় শুটিং হবে, এটা আমরা তো বুঝতেই পারছি। এবং রোজ আইসিই শেলফ, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে দেখানো হয়েছে। এবং এখানে দেখো একটা কিন্তু এই মানে এই পুরো বিষয়টার ভিতরে কিন্তু একটা বোট আর কি আটকে গেছে এবং সবাই কিন্তু এই ইয়েটার ওপরে উঠছে। যদি ভালো করে জুম করে দেখো, এ দেখো একটা লোক উঠছে, ঠিক আছে। এখান থেকেও একটা লোক উঠছে এবং এখানে একটা বোট আটকে গেছে, ঠিক আছে। সেটা গ্লেশিয়ারের ভিতরে আটকে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং একটা নয়, প্রচুর লোক উঠছে। এ দেখো প্রচুর লোক এই পুরো পর্বতটার ভেতরে উঠছে। এটা কিন্তু আন্টার্কটিকা এবং এটার টাইমলাইন কিন্তু আবার আলাদা, আন্টার্কটিকা। এবং এখানে কিন্তু টাইমলাইন দেখানো হয়নি। এবার আন্ডার ওয়াটারে চলে যাচ্ছে। আন্ডার ওয়াটারে দেখো একটা আইস কিউব হয়ে রয়েছে। এই কনসেপ্টটা সম্ভবত ওই গডজিলা, মনার্ক, ওই কনসেপ্টের ভিতরে যেতে পারে, ঠিক আছে। এটা পুরোপুরি হলিউডিশ একটা কনসেপ্ট। সেই কনসেপ্টের তলায় কিন্তু যেতে পারে। ওই রকম একটা আইস ক্রিস্টাল দেখতে পাচ্ছি আমরা, যেখানে কিন্তু একটা অদ্ভুত রয়েছে, মানে অদ্ভুত একটা রয়েছে। দেখো মানে একটা শিপ, একটা ভাঙা শিপ, সেটা কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে রয়েছে, এরকম একটা মনে হচ্ছে, এরকম একটা অবয়ব দেখে মনে হচ্ছে। এবং পুরো একটা বড় আইস কিউব এবং এটা আন্ডার ওয়াটারে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমার একটা বক্তব্যও আছে, স্বর্গ মর্ত পাতাল, ঠিক আছে। এই ব্যাপারটার কনসেপ্ট হয়তো আমরা কোথাও গিয়ে এখান থেকে দেখতে পাবো। এই পুরো বিষয়টা থেকে দেখতে পাবো যে স্বর্গ মর্ত পাতাল। আমরা যদি দেখি স্বর্গটা দেখানো হচ্ছে একদম উপরের দিকে, যেটা থেকে এসে অগ্নিপিণ্ডটা পড়ছে। এবং মর্ত হচ্ছে মানে যেখানে বারাণসীতে এসে পড়ছে বা পৃথিবীতে এসে পড়ছে। আর তার তলে মানে আন্টার্কটিকার তলেই কিন্তু পাতালটাকে দেখানো হলো। তো এই স্বর্গ মর্ত পাতাল 3 জায়গারই কিন্তু জায়গাটা দেখানো হলো। এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই কনসেপ্টটা কোথাও গিয়ে একটা থাকতে পারে যে মহেশবাবুর ক্যারেক্টারটা একবার ব্রহ্মা রূপে, একবার বিষ্ণু রূপে, একবার মহেশ্বর রূপে, এরকমভাবে আসতে পারে বা নানান রূপে আসতে পারে। কিন্তু তার ক্যারেক্টারটা যে সেভিয়ার ক্যারেক্টার হবে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে সে যে একদম একটা কি বলবো, একটা অবতার হিসেবে আসবে। যেরকম আমরা বারবার বলি না যে যখন যখন পৃথিবী বিপদে পড়েছে, বিভিন্ন ত্রেতা যুগে এসছে, বিভিন্ন যুগের এসছে, আর রাম এসছে, তো রামের প্রসঙ্গে আসছি। বিভিন্ন যুগে যুগে বিভিন্ন অবতার এসে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছেন। সেইটাই হয়তো এই সিনেমাটার কনসেপ্ট। এবার এটা কিভাবে জঙ্গল অ্যাডভেঞ্চার, সেই দিকে কিন্তু চলে যাচ্ছে। এটা কিন্তু পুরো আফ্রিকার ইয়েটাকে দেখানো হচ্ছে। এবং আফ্রিকাতে অ্যাম্বোসলি ওয়াইল্ডারনেস, সেটা কিন্তু একদম দেখানো হচ্ছে। অ্যাম্বোসলির ওয়াইল্ডারনেস, সেটাও কিন্তু দেখানো হবে, ঠিক আছে। এই জন্যই বলছি গোটা পৃথিবীর মানুষ এটাকে এনজয় করতে পারবে। এবার এখান থেকেই কিন্তু চলে আসছে একদম আরও একটা জায়গায়, যেখানে কিন্তু এরকম মানে ওপরে দেখাটা পর্বত রয়েছে এবং নিচ থেকে কিছু জলহস্তী সম্ভবত এক বানরকে গিলে খেতে যাচ্ছে, ঠিক আছে, যদি ভালো করে লক্ষ্য করি। এবার তার মুখের ভিতরে ঢুকে যাচ্ছি আমরা।
ঢুকে গিয়েই কিন্তু কেভের ভেতরে ঢুকছি, যেখানে ছিন্নমস্তার কনসেপ্ট চলে আসছে আমার। হ্যাঁ দেখো, সঙ্গে সঙ্গে এখানে চলে এলো বনাঞ্চল, উগ্রাবতী কেভ। সেখানেই কিন্তু অলরেডি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু একটুখানি যদি আমরা আটকাই তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি অলরেডি। এই দেখো, এখানে কিন্তু স্বয়ং সম্ভবত মন্দাকিনী পড়ছে, ঠিক আছে, মানে প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারেক্টারটা পড়ছে। এবং এখানে কিন্তু পুরোপুরি ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু পুরো ছিন্নমস্তার কনসেপ্ট, ঠিক আছে, মাথা কেটে করছে, সেই কনসেপ্টটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। একটা কেভের ভিতরে, যেটা ইন্ডিয়ার ভিতরে ঝাড়খণ্ডের ভিতরে মানে অবস্থান করছে আর কি। আচ্ছা, এরপরে অলরেডি 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 এইখান থেকে আসল জায়গাটায় আসছে। এটা কিন্তু একদম ত্রেতা যুগের লঙ্কা নগরম, সেটা কিন্তু একদম 7200 BCE। এটা কিন্তু একদম টাইম লাইন শিফট করে একদম অন্যদিকে চলে গেল। এইটা দেখো জাস্ট কি বানিয়েছে ভাই। যখন আমরা মানে পজ করছি, আমরা ওই পায়ের ওই বলে না যে পায়ের ওই কি বলে বালাটাকে দেখে বুঝতে পারছি যে হ্যাঁ এটা হনুমানজি। হনুমানজি পুরো যুদ্ধটা করছেন, তাঁর লেজ, এবং তুমি যদি খুব ভালো করে লক্ষ্য করো তাঁর লেজের ওপরে কিন্তু একটা রথ চলছে, ঠিক আছে। তো এই একটা জায়গা, এবং এটা কিন্তু হনুমানজির একটা বড় কনসেপ্ট কিন্তু থাকবে। হনুমানজিকে আমরা দেখতে পাচ্ছি পুরোভাবে। এবং তারপরে তুমি দেখো তার এগেনস্টে কে দাঁড়িয়ে আছে, স্বয়ং তোমার কুম্ভকর্ণ। এই যে কুম্ভকর্ণ যুদ্ধ করতে আসছে, আর মাঝে রাম। আর কি মিউজিক, মাই গড! আর পুরো ওই যুদ্ধটাকে দেখিয়েছে রামায়ণের, কিভাবে করেছে ভাই এত সুন্দর। স্বয়ং কুম্ভকর্ণ মারতে আসছে, মাঝখানে রাম এই ব্রহ্মাস্ত্র ছাড়ছে, এইখান থেকেই মণিকর্ণিকা ঘাটে ঢুকে যাচ্ছে, প্রেজেন্ট টাইম লাইনে চলে আসছে আবার, এইখানে এসে পড়ছে, দেবতা আসছেন, দেবতার আবির্ভাব ঘটছে, এই দেবতা এসে পড়ছেন। এইভাবে ট্রিট করা হয়েছে, এবং এখানে কিন্তু পুরোপুরি শিবের মতন করে ট্রিট করা হয়েছে। তুমি যদি মহেশবাবুর ক্যারেক্টারটা দেখো, এত ভালো ডিজাইন, যে স্বয়ং শিবের যে ত্রিশূল, সেটাকে যখন ঝাঁকাচ্ছে, তার যে মানে প্রতিটা পার্টিকলস, প্রতিটা ধুলো, সেটা ছিটকে ছিটকে গিয়ে পড়ছে। তুমি যদি দেখো, তারপরে এই মিউজিকটা অসাধারণ। এবং যদি তুমি মহেশবাবুর লুক রিভিলটা দেখো, অলরেডি মহেশবাবু কিন্তু একটা যুদ্ধ করে উঠেছে। এবং তারপরে মহেশবাবুর এই ফেস্ট, এইখানে দেখো, এখানে কিন্তু মহেশবাবু অ্যাকচুয়ালিতে নন্দী মহারাজের ভক্ত, মানে এখানে কিন্তু বুকে একদম নন্দী মহারাজের একটা ইয়ে রয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে একটা ত্রিশূল কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। খুব ভালো করে লক্ষ্য করো, ত্রিশূলের ওপর নিচেই কিন্তু নন্দী মহারাজ রয়েছেন, তো বুকে এটা রয়েছে কিন্তু মহেশবাবুর। আমরা এগোই অলরেডি। ওফ, কি মিউজিক ভাই! এখানে পুরো বারাণসীর ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, অলরেডি অ্যাকশন হচ্ছে এখানে, সম্ভবত কুম্ভ আর রুদ্রর অ্যাকশন হচ্ছে, ভার্সাস হচ্ছে দুজনে। তো অলরেডি দেখো কিভাবে ইয়া করে চিৎকারটা করবে, অসাধারণ লাগছে ভাই। এবং যেভাবে, আরে বাপ রে বাপ, মানে যেভাবে ষাঁড়টাকে টেনে নিয়ে আসছে, যেভাবে তার উপরে চেপে আসছে, বারাণসী যখন পড়ছে, তার উপরে দেখো একটা একটা ব্রহ্মাস্ত্র পড়ার মতন জায়গা, ঠিক আছে। এরকম একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে। গ্লোব ট্রটার, তারপরে লেখা হচ্ছে টাইম ট্রটার। আমার মনে হয় না যে এই সিনেমাটা কোথাও গিয়ে টাইম ট্রাভেল করবে। এটা তো মহেশবাবুর লুকটা যেটা রিভিল করা হয়েছে। এবং আমার যে বক্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আমার একদমই একমত নই আমি, কারণ মহেশবাবুর লুক রিভিল করা হয়েছে, বাকিদের কেন করা হয়নি, আর এই টিজারের ভিতরে কেন তাদেরকে দেখা যাচ্ছে না, বা এখানে পরিষ্কার না একটা কথা বলে দিয়েছে, ভালো করে লক্ষ্য করো, এখানে হিরো সেন্ট্রিক শুধু নয়, বারাণসী টু দ্য ওয়ার্ল্ড, এখানে এটা পরিষ্কার করে দিয়েছে যে ভাই ওয়ার্ল্ড মানে বারাণসীর যে ওয়ার্ল্ডটা, বা এই সিনেমার যে ওয়ার্ল্ডটা, সেটাই আমি শুধু তোমাদেরকে এখন দেখালাম। গল্প কি বৃত্তান্ত, কে হিরো, কে ভিলেন, কে কিছু, এসব কিছু দেখায়নি। আমরা অলরেডি কুম্ভার ক্যারেক্টারের একটা মোশন পোস্টার দেখে ফেলেছি, মানে ভিলেন পৃথ্বীরাজ সুকুমার, তার কোনো লুক হয়তো নেই। এর পরবর্তীকালে আমরা কোন লুকটা দেখতে পেয়েছি, এর পরবর্তী আমি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পেয়েছি, কোথায়, এই টিজারের ভিতরে দেখতে পেয়েছি মন্দাকিনী পড়ছে ওই ছিন্নমস্তার ওখানে, তো ওখানে দেখতে পেয়ে গেছি আমরা অলরেডি। মহেশবাবুকে দেখতে পেয়েছি, আর কি চাই? মহেশবাবুর লুকটাই তো রিভিল হলো এখানে। মহেশবাবুর লুকটা কেন রিভিল, এর আগে বাদ বাকি সবাইকে দেখিয়ে দিয়েছে, তাদের আবার করে কেন দেখাবে, আমার এটা বক্তব্য। আর দেখো এই টাইম ট্রটার, যেটা আমার মনে হয় প্রতিটা যুগের গল্প দেখাবে, যে যখন যখন পৃথিবী বিপদে পড়েছে, তখন তখন বিভিন্ন যুগে, ত্রেতা যুগে হোক, সেটা রামায়ণ হোক, সে রামায়ণের কনসেপ্ট থাকবে। এবং এই ক্যারেক্টারটা খুব ইন্সপায়ার্ড হবে, মানে এই রুদ্র ক্যারেক্টারটা, সে রাম সাজতে পারে পরবর্তীকালে, যেরকমভাবে আমরা আর দেখতে পেয়েছিলাম রামচরণকে, তার একটা রাম রূপে আবির্ভাব, সেইটা কিন্তু হয়তো হতে পারে, ঠিক আছে। সেই টাইম ট্রটারের এই কারণেই যে যখন যখন পৃথিবী বিপদে পড়েছে, তখন তখন নাকি কোনো না কোনো ভগবান তার কোনো
একটা দূত হিসেবে কাউকে না কাউকে পাঠিয়েছে। তো এই যে একটা কনসেপ্ট, এই যে আমরা দশম অবতারের যে কনসেপ্ট বলি, সেই কনসেপ্টটাই কিন্তু অ্যাকচুয়ালিতে এই সিনেমার ভিতরে আমার মনে হয় ইনপুট করা হচ্ছে। এটাই কিন্তু আসল কনসেপ্ট, এবং এটার জন্যে গোটা পৃথিবীকে দেখাতে হবে যে গোটা পৃথিবী কোথায় কোথায় বিপদে পড়েছে। ওই জন্য আফ্রিকা, আন্টার্কটিকা, ঠিক আছে, সেখানে মানে প্রাণ, পশু পাখি সব কিছু দেখাবে আমার মনে হয়। ঠিক আছে, এই ক্যারেক্টারটা, এবার এই রুদ্র ক্যারেক্টারটার অরিজিনটা লাস্টে গিয়ে, মানে লাস্টের ফাইনাল ক্লাইম্যাক্সটা হয়তো বারাণসীতে গিয়ে কমপ্লিট হবে। ক্যারেক্টারটা বারাণসীতে, কেন বারাণসী? কারণ আমার মনে হয় নামটা বারাণসী মানে কোনো তো একটা কানেকশন বারাণসীর সাথে থাকবে হিউজভাবে। এবং ক্যারেক্টারটা রুদ্র, রুদ্র কিন্তু শিবের নাম। আবার যদি কুম্ভ বদলি, সেটাও কিন্তু শিবের সাথে কানেক্টেড। আবার মন্দাকিনী, সেটাও কিন্তু হিস্টোরিক্যাল কানেক্টেড এবং একটা নদীর নাম। সেক্ষেত্রে মানে একটা মাইথোলজিক্যাল রেফারেন্সও রয়েছে মন্দাকিনীর। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু অলওয়েজ আমাকে কিন্তু প্রচণ্ড প্লিজ করতে পেরেছে, প্রচণ্ড খুশি করতে পেরেছে আর কি একটা একটা অ্যানাউন্সমেন্ট। এত ভালো হতে পারে একটা অ্যানাউন্সমেন্ট, এত ভালো। মানে তুমি দেখো যেভাবে স্বর্গমর্ত পাতাল দেখাচ্ছে, যেভাবে দেখো আমরা সবই প্রেডিক্ট করতে পারি, কিছুই তো আমরা বলতে পারি না যে এটাই হবে। ডিরেক্টর কী ভাবছেন ডিরেক্টর জানেন। কালকে ডিরেক্টর কিছু বলতে চাননি, অন্য কোন সিনেমার সাথে সে ক্রস ওভার করতে চায় এই কথা যখন চাঞ্চলানি জিজ্ঞেস করছে, মানে আশিস চাঞ্চলানি, তখন সেটাও বলিনি ভাই, মানে চুপ করে রয়েছে, কোনো কথাই বলতে চাইছে না। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তার অ্যাম্বিশনটাই অন্য লেভেলে এই সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা আজ অব্দি ইন্ডিয়ান সিনেমাতেও তো আমার মনে হয় না এরকম কিছু দেখানো হয়েছে। এবং গোটা পৃথিবী জুড়ে দেখো বিদেশের মানুষজন, সেটা আফ্রিকার হোক, সেটা আন্টার্কটিকার হোক, বা যেটা মানে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, তারা এই সিনেমাটার সাথে কানেক্ট ফিল করবে যে ভাই আমি নতুন কিছু জানতে পারছি এই জন্যে। আর আমরা কানেক্ট ফিল করবো যে ভাই আমাদের বারাণসী, আমাদের ইন্ডিয়ান মাইথোলজি, আমাদের ইন্ডিয়ান কানেকশন, সেইটাতে আমরা কানেক্ট ফিল করবো। রামায়ণ, সেই সব কিছুর সাথে আমরা কানেক্ট ফিল করবো। এইটা কিন্তু খুব ভালো হয়েছে। এবারে এবারে এই কানেকশনটা খুব খুব ভালোভাবে মানে বিল্ড করা গেছে অ্যাকচুয়ালিতে। তো দেখা যাক কি হয়। আমার তো এটাই মনে হচ্ছে যে যুগে যুগে বিভিন্ন ভিলেনরা আসেন এবং হিরোরা এ করেন। এবং তুমি যদি কালকি আর কালির যদি জায়গাটা দেখো, এই কয়েকদিন আগে কালকি 2898 AD যে সিনেমাটা এসেছিল, সেখানে দেখবে কালি কিন্তু অনেক বেশি ফিউচারিস্টিক, আর সেটাই কিন্তু কুম্ভাকা করা হয়েছে। আর রুদ্র কিন্তু অনেক বেশি কি বলে মানে মাইথোলজিক্যাল টাচের সাথে। তো সেটাও কিন্তু একটা দিক যে যখন দেখো কালকি 2898 AD-তে আমরা এখন অব্দি স্বয়ং মানে বিষ্ণুর অবতারকে দেখতে পাইনি, মানে কালকিকে দেখতে পাইনি আমরা। যেটা দেখতে পেয়েছি সেটা প্রভাস, সেটা কিন্তু কর্ণ, সে কিন্তু কালকি নয়। তো সে যখন আসবে সে কিন্তু অনেক বেশি ইন্ডিয়ান মাইথোলজি কানেকশনে থাকবে। দেখবে অশ্বত্থামার ভিতরে কিন্তু ওই মাইথোলজিক্যাল কানেকশন, ওই ব্যাপারটা রয়েছে। তো আমার মনে হয় এক্ষেত্রেও কিন্তু সেটাই হতে চলেছে। এই গল্পটাই হয়তো সেটার জন্যই টাইম ট্রটার, যে বিভিন্ন টাইম লাইনে যখন যা 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 ঘটনা ঘটেছে, এবং হয়তো ওই গ্লেশিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, তখনই এই ঋষিমুনি আরাধ্য করছেন যে অবতার, তুমি এবার অবতার পাঠাও। এই জায়গাটা, এই কনসেপ্টটা হতে পারে, ঠিক আছে, এটা একটা কনসেপ্ট হতে পারে। আদারওয়াইজ আরেকটা কনসেপ্ট হতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই কনসেপ্টটা হতে পারে। অসুর আর ইটার্নাল ওয়ার, যেটা বাহুবলীর গল্প ছিল, সেটাও হতে পারে। দেখা যাক কি হয়। মানে আমি ওয়েট করে বসে আছি, এবং যেটাই হোক না কেন এখন অব্দি গ্লিমসেস দেখে আমরা কিন্তু এক্স্যাক্ট বলতে পারছি না যে এটাই হবে। এটা একটা ভালো ডিরেক্টরের মানে প্রশংসা করার মতন বিষয়, যে সে কিন্তু কিচ্ছু মানে বুঝতে দেয়নি যে এটাই এক্স্যাক্টলি এটাই হবে, এটাই আমরা বুঝতে পারছি না, এরকমটা কোথাও কনক্লিউশনে আসতে দেয়নি সে কখনোই। এত বড় সিনেমা একটা পার্টে শেষ করতে পারবে তো? আমি শুধু এটাই বলছি, এই সিনেমাটা ভাই কিছু হবে। ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে আমি কোনোদিন আজ অব্দি এরকম সিনেমা দেখিনি। এআই ব্যবহার করা হয়নি। যারা বলবে যে ফেক লাগছে, যদি কেউ বলে যে এটা ফেক লাগছে, তাহলে বলবো ভাই রামায়ণ যে মানে রণবীর কাপুরের ছবি, ওটা কি, ওটা গোটাটাই তো এআই। ঠিক আছে ভাই, ওসব বলে লাভ নেই, সব বোগাস কথাবার্তা। যে কেন বাকিদের দেখানো হলো না, শুধু তোমার মহেশবাবুকে দেখানো হলো। আর আরেক দল বলছে যে কি না এআই, এআই নয় ভাই, ওটা ভিএফএক্স, এটা স্বয়ং টিম বলেছে। ঠিক আছে, তুমি ভাবো এখনই যদি এরকম ভিএফএক্স হয়, যখন সিনেমাটা রিলিজ করবে কি হবে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, ভাই।